গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখ ফেটে রক্ত বের হতে পারে। মৌমিতার গল্পগুলো ক্যামেরার সামনে বলার মতো, আসলে ভাষা নেই, মুখে আনার মতো না। আরজে কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কি করে পারলো, শুধু সেটাই ভাবি, সুসাইড বলে জ্বালিয়ে দেওয়াটা। মানুষ কতটা নিচে নামলে এমনটি করতে পারে। মেয়েটির গলার হাড়, পায়ের হাড় পর্যন্ত ভেঙে ফেলেছে। এদেরকে পশু বললেও পশুকে অপমান করা হবে। কতটা ছটফট করেছিল সে বাঁচার জন্যে, পশুদের হাতে পর্যন্ত তার নখের আঁচড় লেগেছিল। জীবনের মূল্য কি এতটাই কম একটি মেয়ে মানুষের? এতগুলো মানুষ মিলে পাশবিক নির্যাতন করলো মেয়েটাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েটার কি দোষ ছিল? আমি শুধু ভাবছি দুচোখে কত না স্বপ্ন নিয়ে সে ডাক্তার হয়েছিল, আর সেই পশুদের হাতেই তাকে জলাঞ্জলি দিতে হলো। শুধু তাই কি, শুনেছি ওর হাতগুলো ধরেছে তার মধ্যে একজন ওর বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সমবয়সী ছিল এবং ওর সহপাঠীও ছিল। কি করে পারে মানুষ একসাথে চলা, একসাথে ফেরা, খাওয়া, কত গল্প একসাথে করা? একটু মায়াও তার হয়নি? তার সে চোখের ভাষাও সে বুঝতে পারেনি? আসলে বুঝতে পেরেছিল সে মেয়ে নামে কলঙ্ক, ডাইনি তো মানুষ ছিল না আসলে। তাকে যেভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে তা বর্ণনারও অযোগ্য। শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিলাম। আজকে আমি পটলের ভর্তা বানাবো, আর এই ভর্তাটা তেলে ভাজবো, যার কারণে রসুন দিয়ে দিলাম অল্প একটু, আদা অল্প একটু, পেঁয়াজ তো সাথে দিলামই। এবার থেতো করে রাখা যে পটলগুলো ছিল সেটা দিয়ে দিব, মরিচ দিয়ে দিব আন্দাজ মতো। তবে হ্যাঁ, আমি যে কোনো তেলনাড়াতে, তেলনাড়া বলতে তেলে ভাজাকে আমরা তেলনাড়া বলি, তার মধ্যে যখন হলুদটা দিব তখন মরিচের থেকে একটু বেশিই দিব। এইসব খাবারে হলুদটা একটু বেশি দিলে টেস্টটা একটু বেড়ে যায়। অনেকে ভাববেন তিতো লাগে, আসলে তিতো লাগে না, একবার বানিয়ে দেখতে পারেন। তবে হ্যাঁ, গামলা ভরে দিয়ে দিবেন না, মানে মরিচের পরিমাণ থেকে হলুদের পরিমাণ এই জায়গায় বেশি। বরাবরই আমরা রান্না করে থাকি, সবসময় মরিচটা একটু বেশি দিই, হলুদটা একটু কম দিই, বাট এখানে একটু ভিন্নতা এই আর কি। এই ভর্তাটা বানিয়ে দেখুন, আপনারা খেয়ে দেখুন, গ্যারান্টি দিচ্ছি 2 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, অন্য কোনো তরকারি নেওয়ার প্রয়োজনই পড়বে না। ঘড়িতে বেশ অনেকটাই বেজে গিয়েছে, তবে হ্যাঁ, নাস্তা ওরা খেয়ে নিয়েছে, নুডলস খেয়েছে। তো এবার ওদের বলছি তোমরা ভাতও খেয়ে নাও, আর দুপুরের জন্য তো বিরিয়ানি রান্না করবো, যেহেতু গেস্ট বাসায় আছে সেজন্যে। অফ ক্যামেরাতেই বিরিয়ানি সহ আরও অন্যান্য অনেক কাজই আমি করে নিয়েছি, যেহেতু গেস্ট বাসায় আছে তো আমি আসলে সবটা কুলাতে পারছি না। সবাইকে ফ্লোরেই একটা চাদর বিছিয়ে খেতে দিয়েছি, আর এর মধ্যে নুরের আব্বু চলে আসছে, মানে উনি টেবিলে বসে খাচ্ছিল ভর্তা, ডাল দিয়ে আর মাছের তরকারি দিয়ে। এবার ওদের খাওয়া দেখে বলতেছে আমিও খাবো। বিরিয়ানি রান্না করলে আমি প্রপারলি যে সিস্টেমটা সেটা আসলে মেনটেন করে চলি না কখনই, যেহেতু বাচ্চারা প্রতিনিয়ত খায়, মানে একদিন অন্তর অন্তর, 2 দিন অন্তর অন্তর খায়, তো সেই জন্য পেটের প্রবলেম হবে প্রপারলি মেনটেন করে চললে। কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বাদাম, সেই সব আর কি আমি দিই না আসলে। আমি নর্মালি একটুখানি সস দেবো, গুঁড়া দুধ দেবো বা লিকুইড দুধ দিব, বাস টক দই দেবো, এই আমার হয়ে যায়। আর বিরিয়ানি মশলা তো ডেফিনেটলি থাকবেই। তো এইভাবে রান্না করলে বাচ্চাদের আর পেটের প্রবলেমটা হয় না। মাঝে মাঝে নুরের আব্বু টু মাছ করে ফেলে, যেমন দিনের বেলা বিরিয়ানি রান্না করেছি, হয়তো কোনো গেস্ট এসেছে, আমার শরীর যদি একটু দুর্বল দেখে আর বাসায় যদি হালকা খাবার দেখে, তখন সে কী করে, বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসে। সেই বিরিয়ানিতে কী করে, রাইসটা ভালো করে ফুটে না, আর এটাই পেট ব্যথার মূল কারণ হয়ে থাকে। প্রায় সময় নুরের আব্বু এই কাজটি করে, সব কিছু একসাথে নিয়ে মেখে টেকে খায়। তো এবার কি করলো, বিরিয়ানির সাথে ওই যে ডাল নিচ্ছে, টেবিল থেকে ডালের পাতিলটা নামিয়ে এটা নিচ্ছে, ওর দেখা দেখি সব ননদের ছেলে, আমার ছেলে পেলে সবাই একটু একটু করে ডালও নিচ্ছে। তো এবার আমি ওদের বলছিলাম তাহলে বুনা খিচুড়ি করলেই পারতাম। কাজিনরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা, এটা বেশ মজার আসলে। একটা সময় হয়তো কেউ কাউকে খুঁজেই পাবে না, সময়ে ব্যস্ততার কারণে কারো কারো মুখও দেখা হবে না হয়তো।
তো এটাই বাস্তবতা। তবে ছোটোবেলাটাই সব থেকে সুন্দর। আমিও বলেছি সুন্দর, আমার বাচ্চারা বলবে সুন্দর, তাদের পরের প্রজন্ম হয়তো বলবে সুন্দর। আসলে এই বাচ্চাকালটাই সুন্দর, তখন জ্ঞান বুদ্ধি বুঝ সবই কম থাকে। নুরের আব্বু আমাকে বলতেছে মাছের তরকারি আছে সেটা নিচ্ছ না কেন? তবে আমি ওনাকে বলতেছি আমি যেটা দিয়ে খাচ্ছি সেটা অমৃত, সেটা তুমি বুঝবা না। তখন ও বললো না আসলে ভর্তাটা তো অনেক মজা হয়েছে, এটা কিসের ভর্তা? প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো এবার ভাবছি মেহেদি বাটা দিব মাথার মধ্যে। তার আগে হেনা প্যাক একটা কিনে নিয়ে এসেছিলাম, এটা দেওয়ার পরে তো বিভৎস গন্ধ, মাথা ব্যথা হয়ে গিয়েছে আর চুল কেমন যেন রাফ হয়ে গিয়েছে। তো ভাবলাম আমার গাছের মেহেদি যেহেতু আমার শ্যুট হয়ে গেছে, তার আগে আমি দিয়েছিলাম, আমার ভালো হয়েছে। 3 দিন অন্তত পক্ষে চুলটা এত ফ্রেশ থাকে, সুন্দর থাকে, যা বলার বাহিরে। আর কিছু দিই না, শুধু মেহেদি বাটা দিই তেলের সাথে বা পানির সাথে মিক্সড করে। তো যাই হোক, মেহেদিগুলো আমি বেটে নিব, তবে সবগুলো মেহেদি আমি দিব না। মাই ইউটিউব ফ্যামিলি, এই যে গোলাপটা, এটা শুভেচ্ছা আপনাদের সবাইকে। মেহেদি ডালগুলো ফেলেছি এখানে, জায়গাটা খারাপ লাগছে, যদিও আমার হেল্পিং হ্যান্ড বিকেলে ঝাড়ু দেয়। এই বাগানটা ভাঙার পর জায়গাটা বিশাল বড় হয়ে গেছে, নিজের কাছে লাগছে একদম ফাঁকা ফাঁকা। তবে শান্তি মতো এখানে বসে কিছু খাওয়া দাওয়া, কিছু গল্প কিছুই করতে পারিনি, কারণ তারপর থেকে একদম বৃষ্টির পর বৃষ্টি, প্লাস হলো নিচে অনেক কাজ, লোকজন থাকে, সেজন্য মূলত আসতে পারি না অত একটা। তো যাই হোক, এখন থেকে আসবো ইনশাআল্লাহ, কারণ কাজও হালকা হয়ে আসছে কিছু। তবে বেঁচে থাকার আগ পর্যন্ত কাজের কোনো শেষ নাই, যে যতই বলেন আর কিছু করাবো না, আর কিছু করব না, কিন্তু কাজ কিন্তু চলতেই থাকে। আমি যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন আমার হেল্পিং হ্যান্ড বলতেছে, দেন আন্টি আমি আজকে ঝাড়ু দিয়ে দিই সকালবেলাই। তো ওকে দিয়ে দিলাম। এবার আমি বাড়তে বসে গিয়েছি মেহেদি। তো মেহেদি আমি আগে খুব ভালোবাসতাম, এখন আমি ডিসলাইক করি, কিন্তু যেহেতু মাঝে মাঝে লাগে মাথার জন্যে, মাথা প্রচুর পরিমাণ হেয়ার ফল হয়, সেজন্য মূলত দেই, এই আর কি, নইলে মেহেদি আমার পছন্দ না। জানি না আজকাল কি হলো, ভয়েস দিতে গেলেই প্রচুর পরিমাণে ঘুম আসে চোখে, মন চায় মোবাইলটা রেখে একটু ঘুমাই নেই, কিন্তু সময়ের সাথে তো পাল্লা দিয়ে পারি না। একটুখানি সময় স্কিপ করলে বাকিটা সময়ের কাজ আমি হারিয়ে ফেলি, জীবন থেকে চলে যায়, আসলে কুলাতে পারি না, সেজন্য টাইমে টাইমে চলতে হয়, ঘড়ির কাটায় কাটায় চলতে হয়, তাই না? তো যাই হোক, শুধু আমার একার গল্প না, এটা সব গৃহিণীদের গল্পই এমন হয়, কেউ অফ ক্যামেরায় থাকে, কেউ অন ক্যামেরায় থাকে, এতটুকুই পার্থক্য। তবে এখন মনে হচ্ছে ইদানিং, ছোটোবেলায় যখন সমাজ ক্লাসে ম্যাম আমাদের রিডিং পড়াতো, সেটার কথা মনে পড়ছে, এত বিরক্ত লাগতো তখন, ঝিমুনি আসতো। ভিডিওর এই পর্যায়ে এসে যারা ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, বরাবরের মতোই বলছি, আর বরাবরের মতো লাইক আমার অনেক কম আসে, সেটা ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ, কিন্তু খারাপ হলো প্লিজ, যেহেতু দেখছেন একটা লাইক দিতে কি হবে আর, ফ্রিতে লাইকটা দেওয়া যায়, প্লিজ ঠুক দেন একটা লাইক, দয়া করে একটা লাইক দিবেন। আপনারা লাইক দিতে এত কৃপণতা করেন, আমি জানি না কেন। যাই হোক, অবশ্যই এখন জানতে পারছি হয়তো ভিডিওর কোয়ালিটি খারাপ। কে কে এরকম করে মেহেদি বেটে বেটে মাথায় দেন আমাকে জানাবেন। অনেকে হাত ভরে মেহেদি দেন, এটা আমার আসলেই পছন্দ না, মনে হয় হাতে যেন কেমন যেন একটা এক্সট্রা লেগে আছে ময়লা। কিন্তু যাই হোক, অনেকের ভালো লাগে দেখতে, কিন্তু ওই শাড়ি পরার মতোই, শাড়ি পরতে গেলে আমার বিরক্ত লাগে। আমার কিন্তু শাড়ি দেখতে ভীষণ পছন্দ, অন্য কেউ শাড়ি পরলে আমি বলি ওয়াও, সেটা যে মেয়ে হলেও প্রশংসা অনেক মেয়েরা করে না, বাট আমি মেয়ে হলে মেয়ের প্রশংসা আরও বেশি করি। আমার যেটা ভালো লাগে সেটা প্রশংসা করতে আমি দোষ দেখি না, আমি বরাবরের মতোই করি। তো সেরকমই, অন্য কেউ শাড়ি পরলে ওয়াও আমার বের হয়ে যায় যে দারুণ লাগছে তো, কিন্তু আমার শাড়ি পরলে আমার নিজের কাছে ভালো লাগে না, দেখতেও যেমন ভালো লাগে না, বিরক্তও লাগে। তো ফাইনালি মেহেদি বাটা আমার শেষ, এবার পাটাটা ধুয়ে রেখে দিলাম, আসার পথে সিনহার মা নিয়ে আসবে, মানে যে আমাকে হেল্প করে।
রান্নাবান্না সহ হাতে অনেক কাজ, সেগুলো সেরেই মাথায় দিব ভাবছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।